আসিফ নজরুল স্যারের অনেক সমালোচনা আমি করেছি, কিন্তু অ্যাটলিস্ট ওনার সব সমালোচনা আমি তুলে নিলাম, এই কাজটা উনি করে দিয়েছেন। এই জন্য এই প্রবাসীদের জনকল্যাণমূলক কাজে একটি সেল খুলতে হবে, যেই সেলটার মাধ্যমে কোথাও যদি আমাদের প্রবাসী ভাইয়েরা মারা যায়, তার লাশ আনতে দেরি হচ্ছে, কোথাও দালালদের চক্রে পড়ে তারা বিক্রি হয়ে যাচ্ছে, যাতে তারা প্রত্যেকটা ডিসি অফিসে দ্রুত রিপোর্ট করতে পারে, এবং সেই সেলটা যদি অ্যাক্টিভ থাকে তাহলে এই বিদেশগামী যে সেক্টরটা রয়েছে, এটা বাংলাদেশের একটি বড় সেক্টর, এই সেক্টরটাকে যদি আমরা বাঁচাতে না পারি তাহলে আমাদের রিজার্ভ যতটুকু আছে এটা অনেক তলানিতে চলে যাবে। এই জন্য প্রবাসী মন্ত্রণালয়কে অ্যাক্টিভ হতে হবে। আমাদের বড় ভাই স্যার বলি, ক্যাম্পাসের টিচার বলি, আসিফ নজরুল স্যারের অনেক সমালোচনা আমি করেছি, কিন্তু অ্যাটলিস্ট ওনার সব সমালোচনা আমি তুলে নিলাম, এই কাজটা উনি করে দিয়েছেন। এই জন্য এবং আসিফ নজরুল স্যার এটাতে খুবই অ্যাক্টিভ ছিলেন। আমাদের প্রবাসী যে ডায়াসপোরা, তারিক মন, সালোয়াতো, আরো অনেকে এটাতে অ্যাক্টিভ ছিলেন, তারা লয়ারদের সাথে অ্যাক্টিভ ছিলেন। এবং আমাদের এই এনসিপির যিনি আহ্বায়ক নাহিদ ইসলাম, উনি সরাসরি এই বিষয়গুলো ডক্টর ইউনূসের সাথে কথা বলেছিলেন, এটা পিছনে লেগেছিলেন। তবে আমরা কোনো ক্রেডিট অথবা এই বিষয়ে কথা বলতে চাই না, আমরা একটাই কথা বলতে চাই, আমরা ফ্যামিলিগুলোর পাশে থাকতে চাই। এবং ওনারা অনেক সময় এসেছে, হতাশ হয়ে বাসায় গিয়েছে, তবে আমরা বলেছিলাম যে আমরা এটার পিছনে লেগে থাকব, এবং আমরা লেগেছিলাম। কখনো কখনো আমাদেরকে পান নাই, কখনো পেয়েছেন, তবে আমাদের সবাই কিন্তু এই কাজটার পিছনে লেগেছিল। এই জন্য আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা ইনশাল্লাহ বাংলাদেশের প্রবাসী বিভিন্ন জায়গায় যারা নির্যাতিত হচ্ছে, নতুন যে রাজনীতির বয়ান আমরা সৃষ্টি করছি, সর্ব জায়গায় আমরা কাজ করবো ইনশাআল্লাহ। এবার একটু রাজনৈতিক কথাবার্তায় আসি, আপনারা যদি অনুমতি দেন। জি, আমাদের বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক একটি সংকট রয়েছে। সংকটকালীন জায়গাটা হলো বিভিন্ন রাজনৈতিক দল থেকে যারা সিনিয়র লিডারশিপ রয়েছেন তাদের থেকে আমরা শুনতে পাচ্ছি দেশে হলো নিরাপত্তা নাই। এবং একজন বলেছেন ঢাকা শহরে প্রতিদিন নাকি 20 জন লাশ পড়ে, ওনারা টকশোতে বলেছেন এই কথা। তাহলে যদি রাষ্ট্রে নিরাপত্তা না থাকে এবং আমাদের জীবন বিপন্ন, রাজনৈতিক দলগুলো নির্বাচনী কাজে ব্যস্ত, তাহলে গণ অভ্যুত্থানের পরে আমরা একটি স্বাধীন বাংলাদেশ যখন প্রতিষ্ঠা করেছিলাম, সেই স্বাধীন বাংলাদেশে নিরাপত্তার অন্তরায় কারা? এটা ইন্টারনাল শক্তি হতে পারে, এক্সটার্নাল শক্তি হতে পারে। এটা আপনাদেরকে জনগণের সামনে উন্মোচন করা আপনাদের নৈতিক দায়িত্ব। কারণ আমার জীবন যখন বিপন্ন, আপনার জীবনে যখন বিপন্ন, আমাদের সবার জীবন যখন বিপন্ন, কোথায় আসলে আমাদের নিরাপত্তাকালীন ঘাটতি রয়েছে সেই বিষয়টা যারা এই বক্তব্যটা তুলেছেন তাদেরকে স্পষ্ট করতে হবে। সরকার থেকে এসেছে যে নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগ নাই, আইন মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে উনি আসতে পারেন। কিন্তু এই বর্তমান অবস্থায় আমিও হসপিটালে গিয়েছিলাম, খালেদা জিয়ার যে পরিস্থিতি রয়েছে, এই পরিস্থিতির জন্য কিন্তু শেখ হাসিনা দায়ী, এই পরিস্থিতির জন্য জাতীয় পার্টি দায়ী। এই জন্য শেখ হাসিনার বিষয়ে যে আমাদের অবস্থান, বিএনপি এবং জামায়াত ইসলামীকে জাতীয় পার্টি সম্পর্কে একই অবস্থান নিতে হবে, এখানে কোনো কুসুম কুসুম প্রেম চলবে না। কারণ আজকে খালেদা জিয়ার যে পরিস্থিতি অথবা অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দের যে পরিস্থিতি, এটাতে শেখ হাসিনা আওয়ামী লীগ যেমন দায়ী, জাতীয় পার্টি সমাজভাবে দায়ী। এবং 14 দলের যারা শরিক, ইউনিয়ন, ছোট ছোট যারা পার্টিগুলো রয়েছে, শেখ হাসিনা লেসপেন্সার হিসেবে কাজ করেছিল, তারা তো জেলে। তাহলে জাতীয় পার্টি কেন এখনো জাতীয় পার্টির নেতৃবৃন্দ জেলে নয়, এটা আমরা সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই। সরকার এটা তখনই করতে পারবে যখন জাতীয় পার্টিকে কোন একটি নির্দিষ্ট দল থেকে ব্যাকআপ বন্ধ করে দেওয়া হবে। আমরা সেই নির্দিষ্ট দলের কাছে আহ্বান রাখবো, জাতীয় পার্টির পক্ষে ব্যাকআপ বন্ধ রাখুন। যদি জাতীয় পার্টিকে পক্ষ নিয়ে চলতে চান, তাহলে আপনাদের যে সম্ভাবনাটা আছে, এই সম্ভাবনাটা নষ্ট হয়ে যাবে। আমি মনে একটা সময় বলেছিলাম
100 আসনের ভিতরে থাকবে, উপরে ক্রস করবে না। পুরো বাংলাদেশের মানুষ তখন কথা বলেছিল। এখন কি অবস্থা এটা আপনারা জানেন, কোন অবস্থা তাদের অবস্থা গিয়েছে। আমরা তাদের বিপক্ষে আর কিছু বলতে চাই না। যে নিজের পা নিজে কাটে, ওর বিপক্ষে আমরা আর কি বলবো। শুধু একটি কথাই বলবো, গণতন্ত্রকে কিভাবে বাঁচিয়ে রাখতে হয় বেগম জিয়া সেটা দেখিয়ে গিয়েছেন। তাহলে যদি জিয়াউর রহমান এবং বেগম জিয়ার এই আদর্শকে আপনারা বাংলাদেশে উজ্জীবিত রাখতে চান, তাহলে তাদের দেখানো পথে আপনাদেরকে হাঁটতে হবে। কোন ইন্ডিয়ান প্রেসক্রিপশন বা বহির্শক্তির যে প্রেসক্রিপশন বা জাতীয় পার্টির প্রেসক্রিপশন, যদি এগুলোতে আপনারা ঢোকেন, তাহলে যত এগুলোতে ঢুকবেন তত এগুলো যে মাছ যখন জালে আটকা পড়ে পেঁচিয়ে যায়, আপনাদের অবস্থা এরকম পেঁচাইতে থাকবেন। এজন্য এখনো সময় আছে। আমরা আপনাদের কল্যাণকামী, আমরা আপনাদের কোনো ক্ষতি চাই না। ওইখানের একজন কথা বলেছিলেন যে আমরা বিপ্লবী দল নয়। ন্যাশনালিস্ট আইডিয়া এটা ইটসেলফ একটা বিপ্লবী জিনিস। জাতীয়তাবাদী যে ধারণা বাংলাদেশে করা হয়েছিল, ভারত এই যে অখণ্ড ভারতের যে প্রবক্তা বিজেপি দিয়ে যাচ্ছে, সেখানে ন্যাশনালিস্ট বাংলাদেশে আইডিয়া নিয়ে টিকে থাকা, মান মর্যাদা নিয়ে সগৌরবে, এই আইডিয়াটা বিশ্বের অন্যতম একটা বিপ্লবী আইডিয়া। আপনি যখন বিপ্লবী আইডিয়া দিচ্ছেন, তখন সেটা আপনাকে ধারণ করতে হবে। এটা জিয়াউর রহমান বলেছিলেন, খালেদা জিয়াও বলেছিলেন। এখন বর্তমান পরিস্থিতিতে বাউলদের উপরে অ্যাটাক হচ্ছে। আমরা বলবো বাংলাদেশের 90% মানুষ মুসলমান। মুসলমানদের অনুভূতিতে কেউ আঘাত দিতে পারবে না। আমাদের রাজনৈতিক অবস্থানে যেমন দেশীয় প্রশ্ন রয়েছে, তেমন ইমানেরও প্রশ্ন রয়েছে, ধর্মেরও প্রশ্ন রয়েছে। আমরা ধর্ম ছাড়া দেশও চাই না, দেশ ছাড়া আবার ধর্মও চাই না। আমরা এমন একটি রাষ্ট্র চাই যেখানে আমার ধর্মের প্রতি সবাই শ্রদ্ধা পোষণ করবে। আমাদের 90% মানুষ এখানে যারা রয়েছে, তাদের ধর্মীয় বিশ্বাসে আল্লাহ রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছে, সাহাবায়ে কেরাম রয়েছে। তাদের এই ধর্মীয় অনুভূতিতে যারা আঘাত দিবে, অবশ্যই আমাদের ধর্মের জন্য আমাদেরকে দাঁড়াতে হবে। কিন্তু যিনি আঘাত দিবেন, তাকে আমরা বিচারের আওতায় আমরা নিজ হাতে বিচার বা আইন তুলে নিব না। এটাও আমাদের স্টেটের জায়গা থেকে কাজ করতে হবে। বর্তমান পরিস্থিতিতে বাউল, জারি, গাড়ি এগুলো আমাদের অনেক সাংস্কৃতিক ঐতিহ্য। কিন্তু জারি সাংস্কৃতিক ঐতিহ্যের মধ্য দিয়ে যদি কেউ ধর্মীয় বিভাজন সৃষ্টি করতে চায়, ধর্মের বিরুদ্ধে দাঁড়াইতে চায়, অথবা ধর্মকে কেউ ব্যবহার করে ভোট ব্যাংক নিয়ে আসতে চায়, আমরা দুটারই বিরোধী। আমরা যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রদ্ধা পোষণ করব, আল্লাহকে শ্রদ্ধা পোষণ করব, বিশ্বাস রাখবো, তেমনি ভাবে যখন কোনো মানুষ অন্যায় করবে, তাদের নিরাপত্তার জন্য যে রাষ্ট্রীয় আইন রয়েছে, সে রাষ্ট্রীয় আইনের জন্য আমরা অপেক্ষা করব, সে আইন আমরা হাতে তুলে নেব না। এজন্য যে পরিস্থিতি হয়েছে, অনেকে আমাদের প্রেস রিলিজ দ্বারা পুরো বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টিকে যে আমরা হলো ধর্ম বিরোধী, এই ধরনের একটি ট্যাগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এগুলো সুচারুরূপে করা হচ্ছে। কখনো বলা হচ্ছে যে যেই মানুষগুলো গণ অভ্যুত্থান করলো, তারা নাকি গণ অভ্যুত্থানের সাথে গাদ্দারি করেছে। প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে আমরা আওয়ামী লীগকে কিভাবে ঠেকাইতে হয়, তাদের ফাইন্যান্সিয়াল, ইকোনমিক, পলিটিক্যাল প্রত্যেকটা জায়গায় আঘাত করে যাচ্ছি, প্রত্যেকটা জায়গা ভাঙচুর করে যাচ্ছি, নতুন একটি বাংলাদেশ পুনর্গঠন করে যাচ্ছি। কিন্তু এই মানুষগুলোর ক্যারেক্টার অ্যাসাসিনেশনের জন্য এমন কোনো মানুষ নাই পলিটিক্যাল দলের যে যারা বিভিন্নভাবে বিভিন্ন উদ্দেশ্যে এই কাজগুলো করে যাচ্ছে। আমরা তাদের কাছে একটা বিনীত আহ্বান রাখবো, আপনি দাঁড়িপাল্লায় ভোট পান, আপনি ধানে ভোট পান, কিন্তু আপনার সাথে আমার কিন্তু একটা ঐক্যবদ্ধতার জায়গা আছে ভারত এবং শেখ হাসিনা প্রশ্নে। এই অ্যাটলিস্ট এই স্পেসটুকু আপনারা নষ্ট করবেন না। বিএনপিও এখানে ধর্মের প্রতি ভালোবাসা রয়েছে, জামায়াত ইসলামী ধর্মের প্রতি ভালোবাসা রয়েছে, এনসিপির ধর্মের প্রতি ভালোবাসা রয়েছে। কিন্তু আমরা স্পষ্ট বলতে চাই, আমরা ইসলাম ধর্মকে যেমন শ্রদ্ধা করতে চাই, সকল ধর্মের অধিকার নিশ্চিত করতে চাই। কারণ আমাকে এটা ইসলাম ধর্মে শিখিয়েছে, আমি আমার ধর্মের বাইরে যাইতে পারবো না। আমার ধর্ম শিখিয়েছে যদি ইহুদি হয়, খ্রিস্টান হয়, হিন্দু হয়,
যেই কোনো ধর্মের হোক না কেন তার অধিকার নিশ্চিত করার দায়িত্ব ইসলাম আমাকে শিখিয়েছে। ফলত আমার সেই দায়িত্ব নিয়ে আমরা ইনশাল্লাহ কাজ করতেছি। আমাদের যারা শ্রমিক ভাইরা রয়েছেন, এই যে বিদেশে যারা শ্রমের কাজ করছেন, তাদের দায়িত্ব আমরা নিতে চাই। আমরা নারীদেরকে আধার করতে চাই না। সমাজের মধ্যে নারীদের যে কর্ম পরিবেশ, এটা নারীরাই ঠিক করবে, এটা কোনো ধর্মীয় আলেম ওলামা ঠিক করবে না। ওনাদের কর্ম পরিবেশ ওনাদেরকে ডিসাইড করতে দেন। ওনারা কি 5 ঘন্টা কাজ করবে, নাকি 3 ঘন্টা কাজ করবে, নাকি 1 ঘন্টা কাজ করবে? এই যে সমাজের মধ্যে এই ধরনের বিভ্রান্তিমূলক শ্রমিক প্রশ্ন, নারী প্রশ্ন, বাউল প্রশ্ন, ধর্ম প্রশ্নকে এনে পুরো ইলেকশনটাকে ইসলাম এবং অ্যান্টি ইসলাম হলো করা হচ্ছে। আমরা এটার বিরোধী। শেখ হাসিনা এই ট্রাম্প কার্ড খেলেছিল। তারা ইসলাম এবং অ্যান্টি ইসলাম রাজনীতি করেছিল। যারা ইসলামের পক্ষে তাদেরকে জঙ্গি তকমা দিয়েছিল। বাঙালি জাতীয়তাবাদ যে আইডিয়া, সেটা তো মুসলিম লীগ থেকে এসেছিল, সেটা তো অ্যান্টি মুসলিম ছিল না, তারা সেটাকে বানিয়েছে। আমরা আগামীর ইলেকশন যেটা আছে সেটা চাই কারা সংস্কারের পক্ষে এবং সংস্কারের বিপক্ষে, এই ভিত্তিতে আগামীর ইলেকশন আমরা চাই। আমরা এমন ইলেকশন চাই না যে তারা ইসলামের পক্ষে ইসলামের বিপক্ষে, এমন ধরনের আমরা ইলেকশন চাই না। যারা এটা করছে তারা ধর্মকে ব্যবহার করে বাংলাদেশকে চূর্ণ বিচূর্ণ করে বাংলাদেশকে নষ্ট করে দিতে চাচ্ছে। আমরা আপনাদের কাছে আহ্বান রাখবো, এই ধরনের ধর্মীয় কার্ড খেলবেন না। আমাদের এখানে মানুষ নামাজ পড়তে জানে, মসজিদে যায়, রোজা রাখে, ফেস্টিভ মোমেন্টে থাকে, কিন্তু আপনারা যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদেরকে দিয়ে যাচ্ছেন, যে এনসিপি বিএনপি হলো ধর্মের বিরুদ্ধে আর আমরা হলাম ধর্মের পক্ষে, এই ধরনের বিভাজন তারা চেষ্টা করছে। আমরা বলি যে খেলা এটা না, ভুল রাজনীতি করছেন আপনারা। রাজনীতিটা হলো সংস্কারের পক্ষে কারা, সংস্কারের বিপক্ষে কারা, এখানে হলো রাজনীতি। আমরা আপনাদেরকে আল্লাহ তৌফিক দান করুন আপনাদেরকে বোঝার, এই ভুল রাজনীতি থেকে আপনারা সরে আসুন। এজন্য আমরা যেটা প্রপোজিশন দিয়ে থাকি ইলেকশনে, বিএনপি একটি গণতান্ত্রিক দল এবং কিন্তু বিএনপির হলে অনেক সমস্যা রয়েছে, যারা সংস্কারের পক্ষে এখনো আসে নাই। জামায়াত ইসলামী নট দ্য গণতান্ত্রিক দল, তারা একটা রেভলিউশনারি দল, কিন্তু তাদের অনেক ভালো কাজ রয়েছে। তাহলে এনসিপির আগামী রাজনীতিটা হলো আমরা গণতান্ত্রিক রাজনীতি করতে চাই, সাথে সাথে আমরা ভালো কাজ করতে চাই। এবং আমাদের নমিনেশন প্রক্রিয়া চলছে। এই মিডিয়ার সামনে আমরা বলছি যে এনসিপি থেকে দুর্নীতি চাঁদাবাজ যারা করেছে, একটি লোক ইনশাল্লাহ এনসিপির মার্কা থেকে ইলেকশনে নমিনেশন পাবেন ইনশাআল্লাহ, সে প্রতিশ্রুতি আমরা দিতেছি। এবং যারা ধর্মীয় বিভাজনের দিকে দেশকে নিয়ে যাচ্ছেন, সাংবাদিক ভাইরা রয়েছেন, আপনাদের বড় এখানে ভূমিকা রয়েছে। আপনারা এই ভূমিকাটা পালন করবেন, দেশবাসী আপনারা এই ভূমিকাটা পালন করবেন। আমরা সংস্কারের পক্ষ বিপক্ষে রাজনীতি যেতে চাই, সুন্দর একটি বাংলাদেশ গঠন করতে চাই। আমরা কোন ধর্মীয় বিভাজনের রাজনীতি বাংলাদেশে করতে চাই না। ডাকসুতে ধর্মীয় বিভাজনের, ডাকসুতে যারা ভোট দিয়েছিল তারা কি ধর্মকে দেখে ভোট দিয়েছিল? তারা তো ধর্মকে দেখে ভোট দেয় নাই। যারা কাজ করবে সোসাইটিতে ভালো মানুষ, তাদেরকে ভোট দিলে। আমরা তো মানুষের কাছে এটা বলি নাই যাতে সাপলাকলিতে ভোট দেন, ধানের পক্ষে ভোট দেন, দাঁড়িপাল্লা যেতে করে যারা ভালো কাজ করবে তারা ভোট পাবে। অনেকেই মনে করতেছে বাংলাদেশের মানুষ বোকা। বাংলাদেশের মানুষ যদি বোকা হতো তাহলে তারা হাসিনাকে খেদানোর জন্য আন্দোলনে নেমে আসতো না। তারা যথেষ্ট চালাক বাংলাদেশের মানুষ। পুরো সাউথ এশিয়াতে সবচেয়ে পলিটিক্যালি কনসিয়াস যদি পিপল বলা হয় সেটা হলো এই বাঙালি জাতি। এই বাঙালিকে 71-এ কেউ দবায় রাখতে পারে নাই, 90-এ রাখতে পারে না, 47-এ পারে নাই। ভারত স্বাধীনতা আন্দোলনে যদি রক্ত দিতে হয় সবচেয়ে দিয়েছিল এই বাঙালি জাতির মধ্যে তারা। আমাদের ইতিহাসের মধ্যে যেমন রক্ত রয়েছে, ইতিহাস রয়েছে, ভবিষ্যতে আমাদেরকে কেউ বোকা বানানোর চেষ্টা করবেন না। আর আমরা ভারতকে বলবো, এই ইলেকশনে আন্ডার টেবিল কোনো নেগোসিয়েশন করে আপনাদের লাভ নাই। বাংলাদেশের মানুষ সলিউশন হয়ে গিয়েছে, আমরা ভারতের দাদাগিরি আর করতে দিব না। এই সলিউশন আমরা পৌঁছে গিয়েছি। ফলত বাংলাদেশের যে স্টেট রয়েছে, আসল ন্যায্যতার ভিত্তিতে, সামগ্রিক সম্পর্কের ভিত্তিতে আমরাও যে একটি রাষ্ট্র, আমরাও যে বেঁচে আছি, আমরাও যে মানুষ, আমরাও যে কথা বলতে পারি, শুধু আপনারা না, এই মর্যাদাটা দিয়ে আসুন বসুন, তাহলে আমরা বসতে পারবো। কিন্তু আমাদের উপরে দাদাগিরি করবেন, বাংলাদেশি বলে, রোহিঙ্গা বলে গালি দিবেন। শুধু তো আমাদেরকেও দিচ্ছে না, পশ্চিমবঙ্গে যারা বাঙালি রয়েছে তাদেরও তো অবস্থা খারাপ রয়েছে। তারা মমতা এখন আফসোস করে বলে যে সারাদিন যে আমি ইন্ডিয়ার পক্ষে লড়াই করে আমাকে এখন বাঙালি বলে গালি দিচ্ছে।
ফলে তো বিজেপির যে স্বপ্ন অখণ্ড ভারত, এই অখণ্ড ভারত অ্যাটলিস্ট বাঙালি জাতি কখনো মেনে নেবে না, কারণ আমরা হিন্দুত্ববাদী এই ধরনের কমিউনাল পলিটিক্স আমরা এই সাউথ এশিয়াতে চাই না। আমরা একটি সামগ্রিক মর্যাদার ভিত্তিতে বাংলাদেশের রাজনীতি চাই, দক্ষিণ এশিয়াতে রাজনীতি চাই। আপনারা যারা আজকে প্রবাসে, আপনাদের ফ্যামিলি, আপনাদের প্রতি আমাদের সালাম শ্রদ্ধা। আপনারা আপনাদের যারা ভাই বোন হাজবেন্ড যারা রয়েছেন তাদের মুক্তির জন্য আপনারা লেগেছিলেন। এই ধরনের স্পিরিট আমাদের জন্য অনুপ্রেরণা। বাংলাদেশের সকল 18 কোটি মানুষের মুক্তির জন্য আপনাদের এই ধরনের স্পিরিট নিয়ে কাজ করতে হবে। আমরা পুরো বাংলাদেশের 18 কোটি মানুষ একটা ফ্যামিলি, এই মানুষগুলোকে নিয়ে এসে আমরা সবাই একসাথে সেলিব্রেট করতে চাই। আমাদের প্রবাসী ভাইরা আমাদের সাথে থাকবেন, ইনশাল্লাহ নতুন বাংলাদেশ গঠনে আমরা নতুনভাবে এগিয়ে যাবে এনসিপি। এবং এনসিপি কোনো ধর্মীয় বিভাজনের রাজনীতি করতে চায় না, নতুন একটি বাংলাদেশের পুনর্গঠনের রাজনীতি করতে চায়। এটাই আমাদের দীপ্ত শপথ, এই শপথে ইনশাল্লাহ আমরা মৃত্যুবরণ করব, এটাই আমাদের চাওয়া। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ নাসির ভাইকে। এই পর্যায়ে আমরা আমাদের সমাপনী বক্তব্য নিয়ে আসবে আমাদের জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ভাই। তবে তার আগে আমরা শহীদ আব্দুল হামিদ ভাইয়ের জন্য আমরা দোয়া করব এবং দোয়াটি পরিচালনা করবেন আমাদের জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক সানাউল্লাহ খান ভাই। আমি সানাউল্লাহ খান ভাইকে দোয়া করার জন্য অনুরোধ করছি। اللهم أنت السلام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا الله আমাদের সকলকে আপনার খাঁটি মুমিন মুখলেস বান্দা হিসেবে কবুল করে নিন। ইয়া আল্লাহ, আমাদের সকলকে দেশের জন্য, বাংলাদেশের জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তৌফিক নসিব করুন। সকল প্রকারের ষড়যন্ত্র থেকে দেশকে আপনি হেফাজত করুন। ইয়া আল্লাহ, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার তৌফিক নসিব করুন। ইয়া আল্লাহ, বিশেষ করে এই দেশকে নতুনভাবে স্বাধীন করার জন্য যারা জীবন দিয়েছেন, শহীদ আবু সাঈদ মুগ্ধ সহ বিশেষ করে আমাদের প্রবাসী ভাই শহীদ আব্দুল হামিদ ভাই, ইয়া আল্লাহ, সকলকে আপনি পরিপূর্ণ শাহাদাতের মর্যাদা নসিব করুন। সকল পরিবার পরিজনদেরকে ধৈর্য ধারণের তৌফিক নসিব করুন। ইয়া আল্লাহ, যারা আহত অবস্থায় আল্লাহ কষ্টে জীবন যাপন পার করছেন, সকলকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত নসিব করুন। ইয়া আল্লাহ, আমাদের সকলকে দ্বীনের পথে, ইসলামের পথে থাকার তৌফিক নসিব করুন। ইয়া আল্লাহ, বিশেষ করে আরেকটি দোয়া, আল্লাহ, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, আল্লাহ অসুস্থ, আল্লাহ তাকে আপনি পরিপূর্ণ সুস্থতার নিয়ামত নসিব করুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ সানাউল্লাহ খান ভাইকে। আমি আমাদের সংগ্রামী আহ্বায়ককে ডেকে নেওয়ার পূর্বে এই মুক্তির সংগ্রামে যারা আমাদের সাথে দেশে বিদেশে বিভিন্নভাবে আমাদের সাথে সমন্বয় করেছে, আমি তাদের নামগুলো উল্লেখ করতে চাই। আমাদের সাথে এই সংগ্রামে আমাদের ডায়াসপোরা অ্যালায়েন্স থেকে যুক্ত ছিলেন দিলশানা পারুল আপু, তারিক মুন ভাই, জাকি ওমর ভাই এবং আমাদের ডায়াসপোরা অ্যালায়েন্সের লয়ার অ্যালিসন বেটিসন। সেই সাথে সমগ্র ব্যাপারগুলো সমন্বয় করেছেন আমাদের সালোয়া শামস আপু। আমাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বারংবার সরকারের সাথে এবং প্রধান উপদেষ্টার সাথে যোগাযোগ মেনটেন করেছেন আমাদের সংগ্রামী আহ্বায়ক নাহিদ ইসলাম ভাই, আমাদের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই, আমাদের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা আপু এবং সামান্থা শারমিন আপু। এছাড়া জাতীয় যুব শক্তি থেকে কন্টিনিউয়াসলি সরকারি বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেছে যুগ্ম সদস্য সচিব নীলা আফরোজ এবং কেন্দ্রীয় সংগঠক আশরাফুল হক টিপু। তবে জাতীয় যুব শক্তি এই সংগ্রামে অংশগ্রহণের পূর্বে আমাদের জাতীয় যুব শক্তির আহ্বায়ক
অ্যাডভোকেট তারিকুল ইসলাম আমাদেরকে ফোন করে জানায় যাতে আমরা আব্দুল হামিদ ভাইয়ের পরিবারের সাথে যোগাযোগ করি এবং তাদের সুবিধা অসুবিধা জানি এবং তাদের সাথে যাতে যোগাযোগ রাখি। মূলত এই যোগাযোগ রাখতে গিয়েই আমরা এই বাকি যে 24টা পরিবার ছিল এই 24টা পরিবারের যে দুঃখ দুর্দশার কাহিনী তা আমরা জানতে পারি এবং এটা নিয়ে কাজ করি এবং আলহামদুলিল্লাহ আমরা সফল হই। এই পর্যায়ে সমাপনী বক্তব্য নিয়ে হাজির হবে আমাদের জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ভাই। আমি নাহিদ ইসলাম ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজকে 1 ডিসেম্বর আমাদের বিজয়ের মাসের প্রথম দিন। আমরা আজকের এই দিনে আমরা স্মরণ করছি আমাদের মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের এবং যারা যুদ্ধে অংশগ্রহণ করেছে, বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছিল। আপনারা জানেন যে আজকের এই অনুষ্ঠানের, আজকের এই আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা গণ অভ্যুত্থানের প্রায় 1.5 বছর পরে হলেও আমরা একটি সুখবর পেয়েছি যে আমাদের প্রবাসের আমাদের 24 জন ভাই তাদেরকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং তারা খুব শীঘ্রই দেশে ফিরবেন। আমরা প্রথমেই আমাদের এই ভাইগুলোর পরিবারের প্রতি আমরা দুঃখ প্রকাশ করছি, যেটা আমাদেরই ব্যর্থতা যে গণ অভ্যুত্থানের এতগুলা দিন আমাদেরকে পার করতে হয়েছে ওনাদের মুক্তির জন্য। এটা আমাদের উচিত ছিল, আমাদের এই জাতির সকলেরই দায়িত্ব ছিল, সরকারেরও উচিত ছিল আরো আগেই আমাদের প্রবাসে যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণের কারণে জেলে যেতে হয়েছিল তাদের মুক্তির ব্যবস্থা করা। এর আগে 188 জনকে আমরা ছাড়াতে পেরেছিলাম, কিন্তু বাকি 25 জন রয়ে গেছিল। সেই 25 জনের জন্য তাদের পরিবাররা এতগুলা দিন অনেক কষ্টের সহিত তারা তাদের দিন যাপন করতে হয়েছে। বিভিন্ন সরকারি দপ্তরে, বিভিন্ন রাজনৈতিক অফিসে তারা গিয়েছেন। আমরা যখন জুলাই পদযাত্রায় চট্টগ্রাম গিয়েছি তখন এক আপা অনেক রাত ধরে যেখানে আমাদের হোটেল ছিল সেখানে এসে অপেক্ষা করেছিলেন, অনেক অনুরোধ করেছিলেন। আমরা চেষ্টা করেছি সরকারকে এই বিষয়ে বারবার অবহিত করার, সরকারকে চাপ প্রয়োগ করার, এবং আমাদের এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সে যারা রয়েছেন তারাও কাজ করেছেন বৈশ্বিকভাবে এটা জনমত তৈরি করা, এটা লবিং করার। কারণ এই মানুষগুলাকে আমরা মনে করি যে আমাদের গণ অভ্যুত্থানের শক্তি এবং তারা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের যোদ্ধা। ফলে এই জুলাই যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা আমাদের সকলেরই দায়িত্ব। গণ অভ্যুত্থানের সময় তারা যে সাহসী ভূমিকা পালন করেছিলেন সেটা এই জাতি কোনো কালই ভুলবে না। আমরা দেখেছি যে গণ অভ্যুত্থানের সময়ে যখন একটা পর্যায়ে আমরা বাংলাদেশের রাজপথে আমরা নামতে পারতেছিলাম না, আমাদেরকে ডিবি অফিসে ধরে নিয়ে যাওয়া হয়েছিল, সেই সময় কিন্তু বৈশ্বিকভাবে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে একটা জনমত তৈরি করেছিল প্রবাসে থাকা আমাদের ছাত্র, শ্রমিক এবং অন্যান্য পেশাজীবীর মানুষেরা। পৃথিবীর প্রায় প্রতিটা দেশে যেখানে বাংলাদেশিরা রয়েছে তারা প্রত্যেকে কথা বলেছে, প্রত্যেকে সেখানে রাজপথে নেমেছে, কর্তৃপক্ষের কাছে জানিয়েছে এবং অনলাইনে তারা ক্যাম্পেইন করেছে। এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তারা রাজপথে নেমেছে, কিন্তু সে দেশের আইনে এটা আইন বহির্ভূত কাজ হয়, তাদেরকে গ্রেফতার হতে হয়েছে। এবং তারা কিন্তু জানতেন যে তারা যদি এই প্রোটেস্টটা করে, এই প্রতিবাদ জানায়, তাদেরকে গ্রেফতার হতে হবে সেই দেশের আইন অনুযায়ী। এবং যদি সরকার পতন না হতো তাহলে কিন্তু তারা কোনোদিনই হয়তো জেল থেকে মুক্তি পেতেন না, দেশে আসা তো পরের কথা। ফলে এরকম নিশ্চিত ঝুঁকি জেনেও তারা কিন্তু রাজপথে নেমেছিলেন। আমাদের কারোর সাথেই তাদের যোগাযোগ ছিল না, তারা নিজেদের বিবেকের জায়গা থেকে, দেশপ্রেমের জায়গা থেকে রাজপথে নেমেছিলেন ছাত্রদের পক্ষে। ফলে তাদের সেই অবদানকে আমরা সবসময় স্মরণ করি, মনে রাখবো সারা জীবন। এবং
অবশেষে তারা মুক্তি পাচ্ছে, এটা আমাদের জন্য, জাতির জন্য সুখবর। আমরা সরকারের কাছে আবেদন জানাবো যাতে তাদের পুনর্বাসনের দায়িত্ব এই সরকারকে করতে হবে, এটা আমাদের দায়িত্ব। এনসিপি তো সবসময় থাকবে তাদের পাশে, কিন্তু এটা সরকারের জায়গা থেকে তারা জুলাই যোদ্ধা, তাদের পুনর্বাসন এবং দেশে একটা মর্যাদাপূর্ণ কর্মসংস্থান এবং পরিবারের দায়িত্ব, রাজনৈতিক নিরাপত্তা, এই সকল কিছু নিশ্চিত করে যেতে হবে এই সরকারকে। একজন ভাই জেলে আমাদের মৃত্যুবরণ করেছেন, সেখানে আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। তার পরিবার যাতে এই শোক কাটিয়ে উঠতে পারে সেই দোয়া আমরা করি, এবং সেই পরিবারের পাশে যাতে পুরো জাতি থাকে, শুধু এনসিপি না, সেই আহ্বান আমরা জানাই। এবং তাদের পরিবার, তাদের সন্তান, আমরা মনে করি তাদের এই স্যাক্রিফাইসের কারণেই তারা শহীদ পরিবার হিসেবে তারা স্বীকৃতি পাওয়া উচিত। কারণ ওনার মৃত্যুতেই আমাদের এই গণ অভ্যুত্থানের যে মাহাত্ম্য সেটা অনেক বেশি প্রস্ফুটিত হয়েছিল, ফলে আমরা তাকেও স্মরণ করছি আজকের এই দিনে। প্রবাসী ভাই বোনদের জন্য আমরা জাতীয় নাগরিক পার্টি প্রথম থেকে কাজ করে যাচ্ছে, আমাদের এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স। আমরা মনে করি যে প্রবাসী যারা যাচ্ছেন বাংলাদেশিরা, তারা বাংলাদেশের নাগরিক, ফলে বাংলাদেশে থাকা নাগরিকদের অধিকার এবং মর্যাদার জন্য যেমন আমরা কথা বলি, বিদেশে থাকা সেই ভাই বোনদেরও আমরা তাদের অধিকারের জন্য কথা বলি। বাংলাদেশের অর্থনীতিতে তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা, গার্মেন্টস শ্রমিকের পরে, গার্মেন্টস ইন্ডাস্ট্রির পরেই কিন্তু রেমিটেন্স সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং 5ই আগস্টের পরে এই যে বাংলাদেশের অর্থনীতি আবার ঘুরে দাঁড়াতে পেরেছে, একেবারে ভাঙা ধসে পড়া ব্যবস্থা থেকে আমরা অর্থনীতিকে আবার কিছুটা সচল করতে পেরেছি, এর অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে রেমিটেন্সের যে প্রবাহ সেটা অবাধ ছিল এবং এটা আরো বেশি বেড়েছে। ফলে গণ অভ্যুত্থানের সময় যেমন, গণ অভ্যুত্থানের পরেও কিন্তু দেশ পুনর্গঠনে তারা কাজ করে যাচ্ছেন। এবং আমরা যে সকল শ্রমিক ভাইরা বিদেশে যাচ্ছে তাদেরকে যদি আরো স্কিল ট্রেনিং আমরা দিতে পারতাম, তাহলে কিন্তু তারা সেখানে যে আরো ভালো কাজ পেত। দ্বিতীয়ত, তারা বিভিন্ন দেশে গিয়ে তাদের মানবাধিকার নিশ্চিত হয় না সেই দেশে, আমরা বিভিন্ন সময় সেটা শুনতে পাই, এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য কেউ থাকে না। ইভেন বাংলাদেশের হাই কমিশন যারা থাকে তারাও তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে না। এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স এবং এনসিপি সবসময় আমাদের প্রবাসী শ্রমিক ভাইদের পাশে থাকবেন, এবং একদিকে শ্রমিক, অন্যদিকে যারা পেশাজীবী এবং ছাত্র রয়েছেন তাদেরকেও আমরা দেশ গঠনের কাজে যুক্ত করতে চাই। তাদের যে বুদ্ধিভিত্তিক এবং যারা ব্যবসায়ী রয়েছেন তারা দেশকে ভালোবাসেন, দেশে বিনিয়োগ আনতে চান, আমরা পুরো আমাদের দেশ গঠন প্রক্রিয়ায় তাদেরকে যুক্ত করতে চাই। এটা আমাদের এনসিপির 24 দফার অন্যতম দফা এবং আমাদের অন্যতম লক্ষ্য। এবং এই নির্বাচনে প্রবাসীরা ভোটাধিকার প্রদান করতে পারবে রাজনৈতিকভাবে, এটা দেশের সিদ্ধান্ত গ্রহণে একটা বড় একটা অংশগ্রহণ তারা করতে পারবেন। আমরা এনসিপি থেকে এই দাবি প্রথম থেকে তুলেছি। আমরা নিশ্চিতভাবে বলতে চাই যে এই যে ভোটাধিকার প্রদান, এটা একটা বড় মাইলফলক হবে। যারা প্রবাসে রয়েছেন আমরা বলবো আপনারা রেজিস্ট্রেশন সহ যে ধরনের কার্যক্রম রয়েছে সেটা আপনারা দ্রুত সম্পাদন করুন। আমরা চাই যে নতুন বাংলাদেশের জন্য এই যে সামনে নির্বাচনটি হতে যাবে, সেখানে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিবেন, আপনাদের রাজনৈতিক সিদ্ধান্ত আপনারা জানাবেন, কারণ আপনারাও বাংলাদেশের নাগরিক। তৃতীয়ত, আমরা বলবো যে জাতীয় নাগরিক পার্টি গণ অভ্যুত্থান থেকে উঠে আসা একটি রাজনৈতিক দল। আমরা কিন্তু কখনোই বলি না যে গণ অভ্যুত্থান শুধু এনসিপির, যদিও এরকম অভিযোগ এনসিপি প্রতি অনেকেই করার চেষ্টা করে যে এনসিপি গণ অভ্যুত্থানকে কুক্ষিগত করেছে বা এরকম, কিন্তু আমরা কিন্তু এটা কখনোই বলি নাই। আমরা সবসময় বলেছি গণ অভ্যুত্থান জনগণের, সাধারণ ছাত্র এবং জনগণরা মিলে এই গণ অভ্যুত্থান সফল করেছিল, এবং ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলের ছাত্র নেতাদের এখানে কন্ট্রিবিউশন রয়েছে, তারা রাজপথে ছিলেন। গণ অভ্যুত্থানের ফসল নেবার বেলায় কিন্তু সবাই এগিয়ে আসে। এই গণ অভ্যুত্থানের ফসল কিন্তু বিএনপি জামাত সমানভাবে তারা নিচ্ছে, এবং আগামী নির্বাচনেও তারা সেই ধরনের একটা বন্দোবস্ত তৈরি করছে। কিন্তু যখন প্রশ্ন আসে গণ অভ্যুত্থানের দায়িত্ব নেওয়ার, শহীদ পরিবারের দায়িত্ব নেওয়ার, আহত যোদ্ধাদের দায়িত্ব নেওয়ার, আজকে যে এই যে প্রবাসী
যারা কারাবন্দী 24টা পরিবার 25টা পরিবার এতদিন ধরে রাস্তায় রাস্তায় দৌড়াচ্ছেন, অফিসে অফিসে যাচ্ছেন, তখন কিন্তু যে কোনো অফিসে গেলে তাদেরকে বলা হয়, যে কোনো দলের কাছে গেলে তাদেরকে বলা হয় যে এটা এনসিপির দায়িত্ব। আপনাদেরকে এরকম বলে কিনা যে এনসিপি গণঅভ্যুত্থান করছে, এটা এনসিপির দায়িত্ব, আপনারা তাদের কাছে যান। যে কোনো শহীদ পরিবার, জুলাই যোদ্ধা যদি সরকারি অফিসে বা কোনো একটা জায়গায় কোনো একটা হাসপাতালে যায়, সাহায্য সহযোগিতার জন্য যায় বা অন্য কোনো দলের কাছে যায়, তারা বলে যে এটা এনসিপির দায়িত্ব। অর্থাৎ দায়িত্ব নেবার বেলায় এনসিপি, কিন্তু ফসল ভোগ করার বেলায় তখন বলবে গণঅভ্যুত্থান সবার, আমরা সবাই ছিলাম। ফলে আমাদের এটাতে কোনো সমস্যা নেই, আমরা অবশ্যই দায়িত্ব নিব এবং ফসলও সবাই আপনারা নেন, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের অনুরোধ থাকবে, আহ্বান থাকবে যে গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশ যেই দিকে যাওয়ার কথা ছিল, বাংলাদেশ সেই দিকে আগানোর কথা ছিল, সেই রাস্তা আপনারা অবরুদ্ধ করবেন না, বাধা হয়ে দাঁড়াবেন না। আমরা দেখছি যে সামনে নির্বাচনের আগে নানা ধরনের পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে এবং আমরা যে সংস্কার কার্যক্রম শুরু করেছিলাম, সংস্কারের অগ্রযাত্রা শুরু করেছিলাম, সেটাকে নানাভাবে বাধাগ্রস্ত করা হয়েছে। একটি দল প্রকাশ্যে সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, আরেকটি দল গোপনে সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে। ফলে এই কারণে কিন্তু আমরা সংস্কার নিয়ে একটা সমঝোতা আসলে পৌঁছাতে পারি নাই। তারপরেও আমরা যেহেতু জনগণের ভিতরে ব্যাপক চাহিদা সংস্কার এবং পরিবর্তনের, আমরা কিন্তু গণভোটের বিষয়টা আদায় করতে পেরেছি এবং এবারের সামনের ভোট শুধু সরকার পরিবর্তনের ভোট না, শুধু একটা দল গিয়েছে আরেকটা দল আসবে, ডক্টর ইউনূস চলে যাবে আরেকজন আসবে, সেই ভোট না। এবারের ভোট কিন্তু হবে দেশের পরিবর্তনের ভোট। ফলে বাংলাদেশের জনগণ এবার বিচার বিবেচনা করেই ভোট প্রদান করবে, এটা আমাদের বিশ্বাস। আমরা সংস্কারের পক্ষে এবং বিপক্ষে, এবারের ভোটটা কিন্তু এভাবেই হবে, আপনি গণভোটে হ্যাঁ দিবেন অথবা না দিবেন। আপনি গণভোটে হ্যাঁ দেওয়া মানে আপনি সংস্কারের পক্ষে আছেন, আপনি গণভোটে না দেওয়া মানে আপনি সংস্কারের বিপক্ষে আছেন। আমাদের কাছে মনে হয় না যে পতিত ফ্যাসিস্টদের অনুসারী ছাড়া আর কেউ ন্যায়ের পক্ষে থাকা উচিত না। ফলে আমরা সবাই কিন্তু হ্যাঁর পক্ষে হওয়ার কথা, কিন্তু তারপরে আমরা দেখছি কোনো কোনো রাজনৈতিক শক্তি পুরনো কাঠামোটাকেই বজায় রাখতে চায়। ফলে তারা সম্ভাবনা আছে তারা ন্যায়ের পক্ষেও ক্যাম্পেইন করতে পারে, সেই জায়গায় আপনারা সচেতন থাকবেন। দ্বিতীয়ত, এবারে নির্বাচনে আমাদের প্রশ্ন কি, এবারে নির্বাচনের মাধ্যমে আমরা কি অর্জন করতে চাই, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাগুলোই অর্জন করতে চাই। ফলে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন বাংলাদেশ, অর্থাৎ আমাদের অর্থনৈতিক ন্যায় বিচারের প্রশ্নটাকে আমাদের সুরাহা করতে হবে। আমাদের তরুণদের কর্মসংস্থান, শ্রমিকদের ন্যায্য মজুরি, প্রবাসী শ্রমিকদের জীবন মর্যাদা, শহরে মধ্যবিত্তদের জীবন জীবিকা, এই প্রশ্নগুলো অর্থনৈতিক সমাজে অর্থনৈতিক ন্যায় বিচারের প্রশ্নটাই প্রধান হওয়ার কথা ছিল। দ্বিতীয়ত, গণতন্ত্র এবং সুশাসনের প্রশ্নটা প্রধান হওয়ার কথা ছিল। আমাদের ধর্মীয় মূল্যবোধ এবং সম্প্রীতি আমরা কিভাবে রক্ষা করব, অটুট রাখবো, সেই প্রশ্নটা প্রধান হওয়ার কথা ছিল। আমাদের সাংস্কৃতিক বহুত্ব আমরা কিভাবে রক্ষা করব সেটা এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলব, সেই প্রশ্নগুলো প্রধান হওয়ার কথা ছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুইটি দল, একটি দল মুক্তিযুদ্ধ কার্ড খেলছে, মুক্তিযুদ্ধ বনাম রাজাকার, আরেকটি দল ধর্ম কার্ড খেলছে, ইসলাম বনাম ইসলাম বিরোধী। অর্থাৎ পুরনো আওয়ামী লীগের সময় যে রাজনীতি, সেই রাজনীতি কিন্তু আবার ফেরত আনা হচ্ছে এবারে নির্বাচনে। দেশকে আবার বিভাজিত করে ফেলা হচ্ছে। আমরা বলবো যে এই বিভাজনের ঊর্ধ্বে গিয়ে কিন্তু গণঅভ্যুত্থান হয়েছে। ফলে জাতীয় নাগরিক পার্টি সংস্কারের পাহারাদার হিসেবে এবারে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং আমরা সেই ধরনের প্রস্তুতি নিচ্ছি। জনগণের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারা যেভাবে আমাদের
পাশে ছিলেন, সমর্থন জানিয়েছেন, নির্বাচনে সেভাবে থাকবেন ইনশাল্লাহ। এনসিপি তার যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, জনগণের প্রতি তার কমিটমেন্ট, শহীদদের প্রতি তার কমিটমেন্ট, সেই কমিটমেন্ট রক্ষা করে এগিয়ে যাবে। রাজনীতির প্রশ্নে আমরা কোনো আপোষ করব না, আমরা আমাদের লক্ষ্যে এগিয়ে যাব। আমি পরিশেষে আবারও আমাদের এই যারা কারাবন্দী ভাইয়েরা মুক্তি পাবেন সেই পরিবারগুলোর প্রতি আমরা অভিনন্দন জানাই, তাদের পাশে থাকার আমরা কমিটমেন্ট জানাই। এবং আরেকটি কথা বলে শেষ করব যে আপনারা জানেন যে বেগম খালেদা জিয়া তিনি প্রচন্ডভাবে অসুস্থ। আমরা তার আরোগ্য কামনা করি। বাংলাদেশের গণতন্ত্র এবং সার্বভৌমত্বের লড়াইয়ে তার যে ভূমিকা, সেই ভূমিকা এই জাতি মনে রাখবে। আমরা আশা করব যে তিনি আমাদের মধ্যে আরো অনেক দিন বেঁচে থাকবেন। আসসালামু আলাইকুম।